অস্কার ওয়াইল্ডের দ্য হ্যাপি প্রিন্সকে আমরা অনেকেই একটা সুন্দর রূপকথা হিসেবেই জানি, তাই না? কিন্তু এটা আসলে তার চেয়েও অনেক বেশি কিছু। এটা যেন সমাজ আর সহানুভূতির এক আয়না। চলুন আজকের এই আলোচনায় আমরা সেই আয়নার গভীরে ডুব দিই, দেখি এর ভেতরে লুকিয়ে থাকা করুণা, আত্মত্যাগ আর কিছু কঠিন সত্যিগুলোকে। গল্পটা শুরু হচ্ছে একটা ছোট্ট আবাবিল পাখিকে দিয়ে। সে বেচারা উষ্ণতার খোঁজে চলেছে মিশরের দিকে। তো পথে একটু বিশ্রামের দরকার হলো, আর তার চোখে পড়ল শহরের সবচেয়ে উঁচু, একদম ঝকঝকে সোনার একটা মূর্তি। দেখে তার মনে হলো, বাহ, কি দারুণ জায়গা! তার ভাবনাটা ছিল খুব সাধারণ। সে ভাবছিল, আমার তো একটা সোনার বেডরুম জুটে গেল। কিন্তু ও কি জানত, ওই যে ঝকঝকে সোনার মূর্তি, যাকে সে নিজের থাকার জায়গা ভেবেছে, তার ওই সোনালি চোখের আড়ালে এক গভীর কষ্ট লুকিয়ে আছে। শহরের এমন সব যন্ত্রণা সে দেখতে পাচ্ছে যা আর কেউ দেখছে না। আর ঠিক এই রহস্যটাই কিন্তু পুরো গল্পটাকে একদম অন্য একটা দিকে ঘুরিয়ে দেয়। তো চলুন গল্পের প্রথম অংশে ঢোকা যাক, সোনার আশ্রয়। এখানে আমরা দেখব কিভাবে একজন প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী ভ্রমণকারী, মানে আমাদের আবাবিল পাখিটা, একটা সোনালী মূর্তির সাথে পরিচিত হচ্ছে। আবাবিলটা তো বেশ আয়েশ করে মূর্তির পায়ের মাঝে ঘুমানোর জন্য গুছিয়ে বসছিল। হঠাৎ তার গায়ে পড়ল এক ফোঁটা জল। সে তো অবাক। আরে, আকাশে তো একটাও মেঘ নেই, তারাগুলো কেমন ঝকঝক করছে! তাহলে এই বৃষ্টিটা আসছে কোত্থেকে? কি অদ্ভুত ব্যাপার! এতেই কিন্তু আবাবিলের বাস্তববাদী চরিত্রটা পরিষ্কার বোঝা যায়। ওর কাছে মূর্তিটার একটাই কাজ, আশ্রয় দেওয়া। আর যে মূর্তি সামান্য দৃষ্টি আটকাতে পারে না, তার আর কি দাম? তাই সে ঠিক করল, এখানে থাকা যাবে না, উড়ে যেতে হবে। আচ্ছা, এবার আসা যাক গল্পের সেই টার্নিং পয়েন্টে। রাজপুত্রের গোপন অশ্রু, বৃষ্টির পেছনের কারণ, মানে ওই যে রহস্যময় বৃষ্টি, তার আসল উৎসটা কি, সেটাই এখন আমরা জানব। পাখিটা যেই না উড়ে যাবে, ঠিক সেই মুহূর্তে ওর চোখ গেল ওপরের দিকে। আর যা দেখল তা অবিশ্বাস্য। হ্যাপি প্রিন্সের মূর্তি, যার চোখ দুটো জলে ভরা আর তার সোনার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। মানে মূর্তিটা কাঁদছে। চাঁদের আলোয় ওই কান্নামাখা মুখটা এতটাই করুণ আর সুন্দর লাগছিল যে ছোট্ট আবাবিলটার মন একদম গলে গেল। এই ব্যাপারটা বুঝতে হলে রাজপুত্রের দুটো জীবনকে পাশাপাশি দেখতে হবে। যখন সে বেঁচে ছিল তখন থাকত সানসুসি প্রাসাদে, যার মানে হল দুঃখহীন। সেখানে দুঃখ কষ্টের কোনো প্রবেশই ছিল না। সে ভাবত আনন্দই জীবন। কিন্তু এখন মৃত্যুর পর তাকে শহরের এত উঁচুতে বসিয়ে দেওয়া হয়েছে যে সে এখন শহরের সব কদর্যতা, সব দুঃখ, সব দুর্দশা নিজের চোখে দেখতে পায়। আর এই কষ্ট দেখে তার সীসার তৈরির হৃদয়টা যেন ফেটে যেতে চায়। আর ঠিক এখানেই আবাবিল পাখিটা একটা নৈতিক পরীক্ষার মুখে পড়ে। কারণ রাজপুত্র তার কাছে এমন একটা সাহায্য চায় যা তার মিশর যাওয়ার প্ল্যানের একেবারে উল্টো দিকে যায়। রাজপুত্র আবাবিলকে অনুরোধ করে তার মেসেঞ্জার বা বার্তাবাহক হওয়ার জন্য। সে খুব নিচু সুরেলা গলায় বলতে শুরু করে, অনেক দূরে শহরের এক সরু গলিতে একটা গরিবের বাড়ি আছে। আর সেই বাড়িতে যে দৃশ্যটা রাজপুত্র দেখছে, সেটা শুনলে বুকটা ভেঙে যায়। একজন মহিলা, যার মুখটা একদম ফ্যাকাশে, ক্লান্ত, বেচারার হাত দুটো সূচের খোঁচায় লাল হয়ে গেছে, খসখসে। আর তার ছোট্ট ছেলেটা জ্বরে বিছানায় পড়ে আছে। সে শুধু একটা কমলা লেবুর জন্য কাঁদছে, কিন্তু মায়ের কাছে নদীর জল ছাড়া আর কিছুই নেই তাকে দেওয়ার মতো। এই মহিলা আসলে একজন নারী দর্জি বা সিমস্ট্রেস। ভাবুন একবার, সে রানীর একজন সহচরীর জন্য একটা জমক কালো গাউনে ফুলের কাজ করছে। কি অদ্ভুত পরিহাস, তাই না? সে অন্যদের জন্য বিলাসিতা তৈরি করছে, অথচ তার নিজের অসুস্থ ছেলের জন্য একটা ফল কেনালো টাকা নেই। তো রাজপুত্র আবাবিলকে বলে তার তরোয়ালের হাতল থেকে দামি চুনিটা নিয়ে ওই মহিলাকে দিয়ে আসতে। কিন্তু আবাবিলের যে মিশরে যাওয়া দরকার, তার সব বন্ধুরা তো এতক্ষণে হয়তো মিশরে পৌঁছেও গেছে। তাহলে সে এখন কি করবে? একদিকে রাজপুত্রের এই আকুল অনুরোধ, অন্যদিকে তার নিজের স্বপ্ন, নিজের পরিকল্পনা। সে কি থেকে যাবে মাত্র একটা রাতের জন্য? আচ্ছা, তাহলে দেখা যাক আবাবিল পাখিটা শেষ পর্যন্ত কি করল। গল্পের এই অংশটার নাম চুনির উষ্ণতা, দয়ার প্রথম কাজ।
রাজপুত্রের ওই কান্না ভেজা মুখ দেখে আবাবিলের মায়া হয়। সে ঠিক করে, আচ্ছা ঠিক আছে, মাত্র এক রাতের জন্য সে থেকে যাবে। এরপর সে রাজপুত্রের তরোয়ালের হাতল থেকে মস্ত বড় চুনিটা ঠোঁটে তুলে নেয়। তারপর শহরের সব ছাদের ওপর দিয়ে উড়ে উড়ে পৌঁছে যায় সেই গরিব বাড়িটাতে। সেখানে গিয়ে সে চুনিটা টেবিলের ওপর রেখে দেয় আর খুব আলতো করে তার ডানা দিয়ে ছেলেটার কপালে একটু বাতাস করে। আর আবাবিলের এই ছোট্ট কাজটার ফল হলো ম্যাজিকের মতো। ছেলেটার সাথে সাথেই বলে উঠল, আহ, কি ঠান্ডা লাগছে, আমি মনে হয় ভালো হয়ে যাচ্ছি। আর এটা বলেই সে একটা গভীর আরামের ঘুমে তলিয়ে গেল। নিঃস্বার্থ দয়ার কি অসাধারণ একটা পুরস্কার, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো শুধু ছেলেটাই আরাম পায়নি। আবাবিল পাখিটাও নিজের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করছিল। সে যখন রাজপুত্রের কাছে ফিরে এলো তখন সে বলল, ব্যাপারটা অদ্ভুত, কিন্তু বাইরে এত শীত, অথচ আমার এখন বেশ গরম লাগছে। এর উত্তরে রাজপুত্র খুব সহজ কিন্তু গভীর একটা কথা বলে। সে বলে, এটা এজন্য যে তুমি একটা খুব ভালো কাজ করেছ। আসলে নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করলে মনের ভেতরে যে উষ্ণতা তৈরি হয়, আবাবিল সেটাই অনুভব করছিল। আর এই উপলব্ধিটা ছিল মিশরের উষ্ণতার চেয়েও অনেক বেশি দামি। এ পর্যন্ত শুনে মনে হতে পারে এটা বুঝি একটা সাধারণ রূপকথা, কিন্তু না, এই গল্পের পড়তে পড়তে লুকিয়ে আছে মানবতা আর সামাজিক দায়বদ্ধতার এমন কিছু প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। চলুন সেই দিকটা একটু দেখি। রাজপুত্রের আসল শিক্ষাটা কি ছিল? সে মৃত্যুর পর বুঝতে পারে সত্যিকারের সুখ আসলে নিজেকে একটা আনন্দের প্রাসাদে আটকে রাখার মধ্যে নেই। আসল সুখ লুকিয়ে আছে অন্যের কষ্টটা বোঝা, সেটাকে নিজের করে অনুভব করা, আর সেই কষ্ট কমানোর জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। রাজপুত্র যা করেছে, মানে চুনিটা দান করা, সেটাকে আমরা বলি চ্যারিটি বা দান। এটা অবশ্যই মহৎ, আর এটা তাৎক্ষণিক স্বস্তিও দেয়। কিন্তু এটা কি দারিদ্র্যের স্থায়ী সমাধান? না, স্থায়ী সমাধানের জন্য দরকার সিস্টেমিক চেঞ্জ বা কাঠামোগত পরিবর্তন, মানে ন্যায্য মজুরি, সবার জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে কোনো মাকে তার কাজ আর অসুস্থ সন্তানের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে না। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। একটা ব্যক্তিগত ভালো কাজ, একটা দয়ার কাজ, সেটা কখন একটা সুন্দর পৃথিবী গড়ার জন্য আমাদের সবার সম্মিলিত দায়িত্ব হয়ে ওঠে? ব্যক্তিগত দয়া অবশ্যই মহৎ, কিন্তু একটা সমাজ হিসেবে আমাদের দায়িত্বটা ঠিক কোথায় শুরু হয়? আর এই প্রশ্নটাই কিন্তু দ্য হ্যাপি প্রিন্সকে আজও এত প্রাসঙ্গিক আর শক্তিশালী করে রেখেছে।